This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে লিমা। লিমা, এবার থেকে কিন্তু এই রাজ্যে গুন্ডামি করলে কোনো রকম নিস্তার পাওয়া যাবে না। গুজরাট, উত্তরপ্রদেশের পথে হেঁটে এবার বাংলাতেও সংগঠিত সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনতে চলেছে শুভেন্দু অধিকারী। আজই বিধানসভায় পেশ হবে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম, আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল, কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিল আসছে, অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। হরিষ্ঠা চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। আজই বিধানসভায় পেশ হবে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। একই সঙ্গে পেশ হবে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার 1972 আইনের সংশোধনী বিল। দেখুন, আমাদের রাজ্যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ আন্দোলন করতে দেখেছি। সেই প্রতিবাদ আন্দোলন শান্তিপূর্ণ, অবশ্যই সেটা গ্রহণযোগ্য, কিন্তু প্রতিবাদ আন্দোলনের নামে বিভিন্ন সময় সরকারি সম্পত্তি নষ্ট করার একটা প্রবণতা দেখা যায়। যেমন আমরা আগে দেখেছি সিএএ আন্দোলনের সময়, সেই সময় একাধিক ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনা যাতে আর এ রাজ্যে না ঘটে, এই সমস্ত ঘটনা ঘটানোর আগে যাতে আন্দোলনকারী বা প্রতিবাদকারীরা ভাবেন, স্বাভাবিকভাবেই এই 2 বিল কিন্তু সেক্ষেত্রে একটা সাহায্য করবে। কারণ এই 2 বিল পাশ হলে, এই 2 বিলকে যদি আইনে পরিণত করা হয়, তাহলে কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, ধ্বংসের ঘটনায় অভিযুক্তদের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ উসুল করবে সরকার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। স্যার, আপনার কাছে জানতে চাইবো, এই 2 বিল, দেখুন আমাদের রাজ্যে প্রতিবাদ আন্দোলন হয়, শান্তিপূর্ণ হলে তা অবশ্যই সবার ক্ষেত্রে গ্রহণযোগ্য, তো প্রতিবাদ আন্দোলনের সময় বিভিন্ন যে গুন্ডামি দেখি বিভিন্ন সময়, এই ধরনের ঘটনাগুলোকে এই বিলের ক্ষেত্রে রোধ করা যাবে? এই বিলের উপকারিতাটা কি কি? দেখুন, আমি বলি আমাদের দেশের আইনে, যেটা সর্বোচ্চ সংবিধান, সেখানেও শান্তিপূর্ণ বিরোধের কথাই বলা আছে। অশান্তিপূর্ণ বিরোধ করলে, অপরাধ করলে তার সাজার ব্যবস্থা ইতিমধ্যে যে আইন আছে সেখানে আছে। এমনকি কোনো সম্পত্তির ক্ষতি করলে তার ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা ইতিমধ্যে আছে। এরপরে যে বিলের নতুন করে যে সব ক্ষমতাগুলো দেওয়া হচ্ছে, এগুলো প্রয়োগ করলে নিঃসন্দেহে যারা প্রশাসক তাদের গুন্ডাদের দমন করতে সুবিধা হবে। যেমন এই আইনে প্রিভেন্টিভ অ্যারেস্টের নিয়ম থাকছে, যে যারা সংজ্ঞার মধ্যে আসবেন যারা, তাদেরকে 1 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। ব্যানিশমেন্টের অর্ডার আছে, যদি কমিশনার অফ পুলিশ বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হন, তাহলে তাদেরকে একটা নির্দিষ্ট এলাকায় 1 বছর পর্যন্ত সময় ঢুকতে না দিতে পারেন। তো এই এবং সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ আদায়ের যে কথা বললেন, সেটা অন্য কিছু আইনেও আছে, এই আইনেও থাকবে। ফলে কোনো অপরাধী অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে। আর আপনারা যে
ইউসিসির কথা বলছেন, সেখানে যখন আমাদের দেশে ফৌজদারি তো বটেই, ইউসিসি প্রসঙ্গে এখন আমরা আলোচনা করছি না, কারণ এই বিলটা তো এখন আনা হচ্ছে না, ওটা অবশ্যই সিলেক্ট কমিটিতে পাঠিয়ে তা আলোচনা হবে তারপর সেই সম্পর্কে। কিন্তু আমরা মূলত এই গুন্ডা দমন বিল নিয়ে যেখানে বলা হচ্ছে। বলুন আর গুন্ডা দমন আর কি জানতে চান? না না, আপনি যেটুকুনি বলে দিয়েছেন সেটা অনেকটাই আমাদের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম তিনি বলেন যে সত্যি এই ধরনের বিল অপরাধী যারা বা যারা প্রতিবাদের নামে এই গুন্ডামি করার একটা প্রবণতা যাদের মধ্যে দেখা যায় তাদেরকে অনেকটাই রোধ করা যাবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত, আমাদের সহকর্মী প্রদীপ্তর সঙ্গেও অবশ্যই কথা বলবো। প্রদীপ্ত, আজকের যে এই দুটি গুরুত্বপূর্ণ বিল আনার কথা রয়েছে, গুন্ডা দমন বিল, সেই বিলগুলো সম্পর্কে ইন ডিটেল যদি আমাদের দর্শকদের জানাও যে এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে কি কি হতে পারে। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই সেই বিল পেশ হওয়ার কথা রয়েছে বিধানসভায়, এবং বিলের পর এই দুটি বিল একসঙ্গে প্লেস করা হবে এবং সেই বিল কিন্তু পেশ করবেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং জবাবি ভাষণ তিনি দেবেন এবং তার জন্য তার 30 মিনিট নির্ধারিত রয়েছে। আমাদের রাজ্যে এই ধরনের বিল কিন্তু অতীতে আসেনি। এক্ষেত্রে সরকার একেবারে নির্ধারিত করে দিতে পারবে যে কে এলাকায় অশান্তি পাকাচ্ছে, কে কোনো সিন্ডিকেট রাজের সঙ্গে জড়িয়ে রয়েছে কিনা, এবং সরকার এক্ষেত্রে মনে করলে, সরকার বলতে জেলাগুলোর ক্ষেত্রে একেবারে পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং ডিএমরাই কিন্তু সিদ্ধান্ত নেবেন যে কেউ যদি এলাকায় অশান্তি পাকাচ্ছে তারা যদি মনে করে তাহলে কিন্তু তার ক্ষেত্রে প্রিভেন্টিভ অ্যারেস্ট অর্থাৎ একেবারে প্রতিরোধমূলক যে আটক, সেই আটক করে রাখতে পারবে সরকার, এবং সেক্ষেত্রে 12 মাস পর্যন্ত একটানা আটক করে রাখার ক্ষমতা এই বিলে কিন্তু জেলা প্রশাসনের হাতে যেতে বসেছে। এবং তারপর একটা অ্যাডভাইজারি বোর্ড কিন্তু ইতিমধ্যেই তৈরি করবে সরকার যদি কারোর এ নিয়ে কোনো বক্তব্য থাকে, এবং সেই বোর্ড মনে করলে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলবে, প্রয়োজনীয় তথ্য তালাশ করবে, এবং এই বোর্ডের সামনে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিকেই হাজির হতে হবে, কোনো আইনজীবীকে সঙ্গে নিয়ে নয়। এটাও স্পষ্ট করে দেয়া হচ্ছে বিলে। এবং একই সঙ্গে যারা খুনের মতো ঘটনার সঙ্গে জড়িয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, 1 বছরের মধ্যে যাদের ক্ষেত্রে চার্জশিট দিয়েছে পুলিশ, এনডিপিএস কেস অর্থাৎ মাদক পাচার মামলার সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু এই বিল লাগু করা হবে অন্তত বিলে, সে কথাটাও স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের বক্তব্য যে গুন্ডামি করার আর কোথাও কোনো সুযোগ নেই, এবং সে কারণেই তারা এই বিলটি আনতে চাইছে। তার কারণ রাজ্যের শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, অন্তত শুভেন্দু অধিকারী সে কথা বারংবার বলছেন। এবং একই সঙ্গে এই বিলের সঙ্গে আরও একটি বিল আসতে চলেছে যেটা জনশৃঙ্খলা রক্ষা ক্ষেত্রে ব্যবহার হবে। সেখানে সম্পত্তি কোথাও কেউ যদি ভাঙচুর করে, সেটা বেসরকারি সম্পত্তি হতে পারে, সরকারি সম্পত্তি হতে পারে, তাহলে কিন্তু একটা কমিশন তৈরি হবে এবং সেই কমিশন নির্ধারণ করবে যে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবং স্বাভাবিকভাবে এই বিলগুলোকে বিরোধীরা কি হিসেবে দেখছেন তাদের বক্তব্য একবার শুনব। ইউসিসি কার্যকর হোক, দ্রুত কার্যকর হোক এবং সর্বসম্মতিক্রমে কার্যকর হোক। কারণ ইউসিসির সমর্থক শুধু বিজেপি নয়, এটা শুধু বিজেপির দাবি নয়, সমাজের সর্বস্তরের মানুষ, এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ ইউসিসির জন্য লড়াই করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে সমাজের একজন স্কুল শিক্ষক পর্যন্ত। গুন্ডা দমন আমরা সবাই চাই, তার জন্য আইন আছে, সেগুলোর জন্য ব্যবস্থাও করা যায়, কিন্তু তার আড়ালে যেটা আনা হচ্ছে তাতে সংবিধানের বিরুদ্ধে গিয়ে, সংবিধান প্রদত্ত অধিকারগুলির বিরুদ্ধে গিয়ে, সম্পূর্ণ পরিপন্থী, মানুষকে কত রকমভাবে দমন পীড়ন করা যায়, বিনা বিচারে আটক রাখা যায়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আটক রাখা যায়, তার একেবারে নিদর্শন হচ্ছে এই বিল। আমি যে এই বিলটায় সংবিধানের আর্টিকেল 14, 19, 20/3, 21, 22 এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভাবতে পারেন, কাউকে আটকে রাখতে গেলে কোর্ট লাগবে না, কোর্টে প্রডিউস করতে হবে না, বাড়ির লোক সঙ্গে সঙ্গে জানতে পারবে না, আপনি উকিল দিতে পারবেন না, আপনি কোন জেলে থাকছেন, আপনি কলকাতায় ধরা পড়লে আপনাকে জলপাইগুড়ি জেলে পাঠিয়ে দেবে। গুন্ডা দমন বিল নিয়ে আমার
এখানে কোনো রিয়াকশন বা কোনো বক্তব্য নেই। গুন্ডা যারা করে, গুন্ডাগিরি যারা করে, যারা আইন ভাঙে, যারা আইনকে তোয়াক্কা করে না বা সম্মান করে না, যারা সংবিধান মানে না, তাদের বিরুদ্ধে যত কড়া আইন আসবে, আমি বিরোধী একজন তুচ্ছ সদস্য হিসাবে সরকারের সেই সমস্ত সিদ্ধান্তকে আমি বিরোধিতার নামে বিরোধিতা করব না। সুশাসন রাখতে, সুশাসন বাংলায় চালু রাখতে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নেবে আমি সেই পদক্ষেপকে সমর্থন করব। যেখানে যেখানে অন্যায় বা যেখানে যেখানে ললেসনেস সেটাকে কাটিল করার দরকার আছে এবং সর্বসম্মতিক্রমে এই ধরনের বিল পাস করারও দরকার আছে। আজ ইউসিসি বিল আকারে বিধানসভায় পেশ হচ্ছে না, কেন হচ্ছে না জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। সৌরভ রয়েছেন। দেখো, অভিন্ন দেওয়ানি নীতির যে বিল নিয়ে এত চর্চা হয়েছে তা আমরা গতকালই কিন্তু TV9 বাংলায় জানিয়েছিলাম যে অবশ্যই এই বিল বিধানসভায় আসতে চলেছে, কিন্তু আজকে আসার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে তাহলে এই বিলের ড্রাফট এখনো হয়নি এবং এই বিলটিকে ঘিরে সরাসরি কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে একেবারে মুসলিম জনগোষ্ঠীকে কড়া বার্তা যে আইনের চোখে সবাই সমান। নিশ্চিতভাবে এইটাই এই বিলের মূল বিষয়। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে পার্সোনাল ল বোর্ড, মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে নিজস্ব আইন প্রথা সেটা কিন্তু কোথাও এখানে লাগু হওয়ার কোনো জায়গা থাকবে না। এবং যেটা শোনা যাচ্ছে যে ড্রাফটে যেটা রয়েছে তা হলো যে ট্রাইবাল সমাজকে কিন্তু এই আইনের বাইরে রাখা হয়েছে এবং পাশাপাশি লিভ ইনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। লিভ ইনের জন্য রেজিস্ট্রি করতে হবে, যেমন ম্যারেজ রেজিস্ট্রি হয়, লিভ ইনও রেজিস্ট্রি করতে হবে, লিভ ইনকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ এরকম নানা পরিবর্তনের মধ্যে এবং নানা বিষয়গুলোকে কিন্তু ইনক্লুড করা হচ্ছে এই অভিন্ন দেওয়ানি নীতি যে বিল। সব থেকে যেটা মুসলিম সমাজ মনে করছে যে অন্য কেউ না, এই মুসলিম পার্সোনাল ল বোর্ড, মুসলিমদের জন্য যে আলাদা আইনি প্রভিশন, মূলত এটাই কিন্তু মুছে দিতে চাইছে বর্তমান সরকার এবং সেই জায়গা থেকেই এই অভিন্ন দেওয়ানি নীতি বিল আসতে চলেছে বিধানসভায়। তবে এখনও ড্রাফট চূড়ান্ত নয়, কিন্তু এই ড্রাফটে এই বিষয়গুলো অর্থাৎ ট্রাইবালরা থাকবেন না এবং একই সঙ্গে বেশ আরও অন্য অনেক কিছু এর সঙ্গে রয়েছে। লিভ ইনের কথাটি আমি বললাম। ড্রাফট চূড়ান্ত নয়, ড্রাফট চূড়ান্ত হয়ে গেলে পরেই কিন্তু এই বিলটি অত্যন্ত বিতর্কিত এবং আলোচিত এই বিলটি কিন্তু বিধানসভা। ভরসা রাখুন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির সেই স্লোগান, এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান। মোদিজি তো 370-35 রে হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, একটু সময় দেবেন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। আমি আপনাদের কথা দিচ্ছি, গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে আমরা সাময়িক রক্ষা তো করে দিয়েছে জনগণ, আমরা স্থায়ীভাবে রক্ষা করতে পারবো যাতে এই পশ্চিমবঙ্গের আমরা রাষ্ট্রবাদকে আমরা আরো সুদৃঢ় করতে পারি। আমরা চাই ইউসিসি কার্যকর হোক, দ্রুত কার্যকর হোক এবং সর্বসম্মতিক্রমে কার্যকর হোক। কারণ ইউসিসির সমর্থক শুধু বিজেপি নয়, এটা শুধু বিজেপির দাবি নয়, সমাজের সর্বস্তরের মানুষ, এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ ইউসিসির জন্য লড়াই করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে সমাজের একজন স্কুল শিক্ষক পর্যন্ত তারা ইউসিসির পক্ষে আছেন। তো যেটা মানুষ চাইছে, জনমনে যে দাবি প্রতিষ্ঠিত, সেটাকে স্পর্শ করার, সেটাকে অ্যাড্রেস করার এবং সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব সরকারের।
আমি শুনলাম মাত্র নাকি 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে এই বিলে। এটা কারা এগ্রি করে এসছেন? স্পিকারের বসানো বিরোধী দলনেতা এগ্রি করে এসছেন। এই জন্যেই তো বিজেপি নিজেদের লোককে, নিজেদের পছন্দের লোককে শ্লীলতাহানিতে, ধর্ষণে অভিযুক্ত একজন বিশ্বাসঘাতককে একটা দল থেকে বহিষ্কৃত লোককে বিরোধী দলনেতা করেছে। কারণ বিএ কমিটিতে বিল পেশের আগেই সার্কুলেট হওয়ার সঙ্গে সঙ্গে এই সকল বিরোধী দলনেতা আত্মসমর্পণ করে দিয়েছে। যে কারণে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিল, শুধু এই বিলটার জন্য 1 দিন 2 দিন আলোচনা হওয়া উচিত। শুধু এই বিলটার জন্য প্রত্যেকটা, ধরুন এবারে যে একটা আমি কথার কথা বলছি, 1.5 ঘন্টা সময় যদি হয়, তাহলে বিরোধী পক্ষ কতক্ষণ পাবে? 45 মিনিট। তো 45 মিনিটের মধ্যে আপনি কত বলবেন? আপনি তো আলোচনাই করতে পারবেন না। বিল পাস হওয়ার সমস্ত ব্যবস্থা হচ্ছে। পশ্চিমবঙ্গে হিন্দুত্বের ঘোড়াটা খুব জোর কিন্তু ছোটানো হয়ে গেছে। ইউনিফর্ম সিভিল কোড উচিত ছিল একটা সেন্ট্রাল লেজিসলেশন হওয়া, কেন্দ্রীয় আইন হওয়া। সেটা না করে বিচ্ছিন্ন হয়ে এক একটা রাজ্যে এই আইন তৈরি করার মধ্য দিয়ে সেই হিন্দুত্বের বার্তা, বিভাজনের বার্তা স্পষ্ট করা হচ্ছে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী সেখানে বলে গেছিল বাংলায় নতুন দিনের সূচনা হবে, উন্নয়নের নতুন দিন আসছে বাংলায়। কই সেগুলোকে সরিয়ে রেখে কোথায় ইউসিসি, কোথায় এই, কোথায় তাই, এগুলো কেন হচ্ছে আমার মাথায় ঢুকছে না। আমি তো বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো প্রায়োরিটি দিতে হবে বাংলার উন্নয়নকে। শিল্প নিয়ে আসুন 10টা, তবে না। বিনিয়োগ নিয়ে আসুন, তবে না মানুষ পরিবর্তনের স্বাদ পাবে। পুলিশের জালে কলকাতা পুরসভার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। এই শামস ইকবাল যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেন বলা হচ্ছে? কারণ এই শামস ইকবাল ফিরহাদ হাকিমের এতটাই ঘনিষ্ঠ যে তাকে তার ছেলে পর্যন্ত বলা হতো। তার গুরুত্বের দিকগুলো আমরা অবশ্যই জানাবো আপনাদেরকে। তবে ঠিক কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো সেটা একটু জেনে নিই আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, এই শামস ইকবাল প্রাক্তন কাউন্সিলর, তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? প্রথমেই তোমাকে যেটা বলবো যে বন্দর এলাকার অত্যন্ত দাপুটে একজন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর এই শামস ইকবাল, 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল, তাকে গার্ডেন রিচ থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আর কিছু সময় পরেই তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। পুলিশের তরফ থেকে তাকে আজ হেফাজতে চেয়েও আবেদন জানানো হবে। তার কারণ এই শামস ইকবাল তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেক্ষেত্রে তুমি যেটা জানতে চাইছিলে যে কী অভিযোগে, মূলত মেটিয়াবুরুজ এলাকার একজন ব্যবসায়ী যুবক, তিনি যেটা অভিযোগ করেছেন যে 2023 সালে তাদের উপরে বা তার পরিবারের উপরে এই শামস ইকবাল এবং তার যারা ঘনিষ্ঠরা রয়েছেন তারা প্রায় 70 লক্ষ টাকা তোলাবাজি হিসাবে দাবি করে। এমনকি সেই টাকা পাওয়ার জন্য কিন্তু রীতিমতো অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র বা রিভলভার নিয়ে এদেরকে ভয় দেখানো হয়। আর সেই মর্মেই তিনি দিন কয়েক আগেই একটি লিখিত অভিযোগ জানিয়েছেন গার্ডেন রিচ থানাতে। এবং সেই অভিযোগের ভিত্তিতে ভয় দেখানো, হুমকি, এমনকি অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে গার্ডেন রিচ থানার পুলিশ। এবং সেই তদন্তে নেমে গতকাল রাতে এই শামস ইকবাল ওরফে অনিল, কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এবং তোমাকে যেটা প্রথমেই বললাম, আর কিছু সময়ের মধ্যেই আলিপুর আদালতে পেশ করা হবে এই শামস ইকবালকে। এবং এই শামস ইকবাল তিনি কিন্তু কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ববি হাকিম বা ফিরহাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিল। সেই গুরুত্বের দিকগুলো আমরা অবশ্যই দর্শকদের জানাবো। তবে এখনো পর্যন্ত রাজ্যে পালা বদলের পর আমরা দেখলাম 12 জন কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি বিগ বলে দেখাতে বলবো, পিসিআরকে বলবো 12 জন কাউন্সিলর যে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। সুদীপ পড়লে 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মহেশ শর্মা 42 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বপন সমাদ্দার 56 নম্বর ওয়ার্ড, বাপ্পাদিত্য দাশগুপ্ত 101 নম্বর ওয়ার্ড, এই 4 জন। আরো অনেকেই রয়েছেন, তাদের নাম অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। সুশান্ত কুমার ঘোষ কসবার দিকে আমরা জানি 108 নম্বর, অরিজিৎ দাস ঠাকুর 106 নম্বর ওয়ার্ড, তারকেশ্বর চক্রবর্তী 104 নম্বর, সচিন সিং 36 নম্বর ওয়ার্ড। আরো একটা প্লেট আমি পিসিআর কে বলবো প্লে করতে, কারণ এখনো পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শামস ইকবাল তার মধ্যে অন্যতম। শামস ইকবাল তার মধ্যে অন্যতম। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো তার গুরুত্বটা নিয়ে, মানে শামস ইকবাল নিয়ে আমরা কেন এতটা আলোচনা করছি, কেন হঠাৎ করে
তাকে গ্রেপ্তার করলো পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সায়ন্তর সঙ্গে কথা বলবো, কিন্তু শামস ইকবালকে আমরা কয়েকদিন আগে দেখেছি ঋতব্রত ঘনিষ্ঠ যে কাউন্সিলররা যারা বৈঠক করেছেন সেখানে দেখা গিয়েছে যোগ দিবস, সেই যোগ দিবসে শামস ইকবালকে দেখা গিয়েছে, এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও প্রণাম করতে দেখা গিয়েছে তাকে। তাহলে এই শামস ইকবালের গ্রেপ্তারি কি সত্যি অন্যরকম বার্তা দিচ্ছে? আমরা অবশ্যই জানাবো। তবে সজল ঘোষ বিধায়ক তিনি কি বলছেন একবার শুনবো। এরা পুরসভায় মুখ খুলতে পারত না, এরা পুরসভার ভেতরে মুখ খুলতে পারত না, কিন্তু আপনি ভাবুন তোলাবাজির পরিমাণটা কি 70 লাখ টাকা। মানে এরা 1 কোকা 2 কোকা এরম ভাবে এরা তোলাবাজি করতো, ভাবা যায়? হ্যাঁ, মানে কোন জায়গায় নিয়ে গেছে এরা তোলাবাজিটাকে। আর শুনুন, এদের পেছনে যদি মানে বডি হাকিমরা না থাকতেন বা বড় নেতারা না থাকতেন তাহলে কি এইভাবে এত টাকা তোলাবাজি করে তারপর এত স্নেহধন্য হয়ে থাকতে পারতো যদি এরা শেয়ার না পেত? শামস ইকবালের মতন কাউন্সিলররা বারবার নিজেদের মতন নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, প্রাক্তন কাউন্সিলর হলেও নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, শামস ইকবালের নাম কিন্তু এই প্রথম অভিযোগের তালিকায় নেই। রাজ্যে যখন তৃণমূল ক্ষমতায় ছিল তখনও বন্দর এলাকায় একাধিক অপরাধের সঙ্গে এই শামস ইকবালের যোগ পাওয়া গিয়েছিল, একাধিক হোটেলে ভাঙচুরের ঘটনায় তার যোগ পাওয়া গিয়েছিল, একাধিক অপরাধের সঙ্গে তার নাম জড়িয়েছে, কিন্তু অবশেষে পালা বদলের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ। শামস ইকবাল কেন গুরুত্বপূর্ণ এবং কতটা ভয়ানক তার ভূমিকা? দেখো, শামস ইকবাল এমন একটা কাউন্সিলর যে কাউন্সিলর হওয়ার আগে থেকে কিন্তু যথেষ্ট প্রভাব প্রতিপত্তি বন্দর এলাকায়। কারণ তার বাবা মুন্না ইকবাল, মুন্না ইকবাল যে ছিল পুলিশ স্কুলে অন্যতম অভিযুক্ত, এবং সেই শামস ইকবাল যখন কাউন্সিলর হয় 2015 সালে, তখন থেকে ফিরহাদ হাকিমের হাত ধরে এবং ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর তার প্রভাব প্রতিপত্তি কিন্তু আরো বাড়তে থাকে। তুমি 2024 সালে যখন গার্ডেন হিসেবে বাড়ি ভেঙে পড়ে 16 জনের মৃত্যু হয়, তখন সেটা তার ওয়ার্ডে তার লোকজনই তৈরি করছিল। তারপরে জাদু বলে এবং তৃণমূলের অন্যতম নেতা বা মেয়র ফিরহাদ হাকিমের হাত থাকায় তার বিরুদ্ধে কোনো এফআইআর হলো না। বন্দর এলাকায় লোডিং আপলোডিং সবকিছু নিয়ন্ত্রণ করে এই শামস ইকবাল। একই সঙ্গে এই গোটা বন্দর এলাকায় ডিফ্যাক্টো মেয়র হিসেবে কাজ করে বা ডিফ্যাক্টো এমএলএ হিসেবে কাজ করে এই শামস ইকবাল। অর্থাৎ ফিরহাদ হাকিমের হাত থাকায় তার প্রভাব পরিস্থিতি যেরকম বেড়ে তার যশ বেড়েছে, একই সঙ্গে তার আর্থিক এবং অর্থনৈতিক অবস্থা কিন্তু আরো ফুলে ফেপে উঠেছে, যে কারণে তার বাড়িতে যদি গ্যারেজে দেখা যায় তার 100 কোটি টাকার উপরে গাড়ি রয়েছে, তার একাধিক এলাকায় জমি রয়েছে, বাড়ি রয়েছে, সম্পত্তি বাড়িয়েছে, এমনকি তার প্রভাব বাড়িয়েছে। সবকিছু মিলে তৃণমূল কিন্তু সব জানতো, কিন্তু যেহেতু ফান্ডিং করতো তৃণমূল মুখ বুঝে থেকেছে। একাধিক তৃণমূলের সমাবেশে একে দেখা গিয়েছে বিলাসবহুল গাড়ি নিয়ে যেতে, তারপরে তৃণমূল চুপ করে থেকেছে। অর্থাৎ যতটা দোষী এই শামস ইকবাল ততটাই দোষী কিন্তু তার দলীয় নেতৃত্ব। শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ আজ নয়, বহুবার উঠেছে, আগের সরকারের আমলে উঠেছে, কিন্তু তখন ব্যবস্থা নেওয়া হয়নি। আজ কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। দেবজিৎ, বিজেপির প্রধান মুখপাত্র, তিনি কি বলেছেন এই গ্রেপ্তারি প্রসঙ্গে শুনবো। আমি বিস্মিত হচ্ছি না। তৃণমূল করতেন, তৃণমূল করা মানেই মানুষকে লুট করার লাইসেন্স হাতে পাওয়া। তৃণমূলের সঙ্গে থাকা মানেই একটা সময় ছিল মানুষের ওপর জিজিয়া কর বসিয়ে দেওয়া যেত, ঠিক সেরকম ভাবেই তোলাবাজি হতো। বেঁচে থাকতে গেলে এই টাকা আপনাকে দিতে হবে, আপনার ব্যবসাকে বাঁচাতে গেলে এই টাকা দিতে হবে। এ তো সবার উপরে অত্যাচার হয়েছে, সবাই জানে। এ নিয়ে অবাক হওয়ার তো কিছু নেই। অবাক হওয়ার ব্যাপার এটাই যে ওরা ভেবেছিল যে চিরদিন একই রকম যাবে। এবারে আইন যেভাবে চলবে সেভাবে চলবে, বাকি প্রশাসন বুঝবে, আইন বুঝবেন, বিচারকরা বুঝবেন। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ধনশ্রী বাগের বিরুদ্ধে তোলাবাজি শ্লীলতাহানির অভিযোগ। ধনশ্রী ও তার কয়েকজনের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঠাকুরপুকুরের বাসিন্দা এক গৃহবধূর অভিযোগ, তার শ্বশুরকে জেল থেকে ছাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে 25 লক্ষ টাকা আদায় করেছিলেন তৎকালীন তৃণমূল কাউন্সিলর। তহবিলে তালা, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের। আজই জরুরি শুনানির আর্জি আইনজীবী অভিষেক মনু সিংহের। কি আপডেট আমরা আরো জানবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। শ্রাবন্তী শাহ বলছেন। শ্রাবন্তী, কালীঘাটের তৃণমূলের একাংশ তারা এই মামলাটি দায়ের করেছেন। তাদের বক্তব্য যে যেভাবে এই তহবিলে তালা ঝোলানো হয়েছে সেটা কি কারণে ঝোলানো হয়েছে
এবং পুরোপুরি ফ্রিজ হয়ে যাবার ফলে দলের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, তারা সেই টাকা ব্যবহার করতে পারছেন না। আজকের আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে মামলাটি দ্রুত শোনার আর্জি জানান। আগামীকাল ফের তাকে মেনশন করার কথা বলা হয়েছে, অর্থাৎ ফের তিনি মামলাটির উল্লেখ করবেন। আগামীকাল বিচারপতি সিদ্ধান্ত নেবেন এই মামলাটি কবে। ধন্যবাদ সীমা। বিদেশ যাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আর্জি ফের খারিজ করে দিল হাইকোর্ট। শুনানি হবে তালিকা মেনেই জানিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে হেল্প ডেস্ক করাকে কেন্দ্র করে সংঘাত। এবিভিপি ও এসএফআই কর্মীদের মধ্যে তুমুল বচসা হাতাহাতি। উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নীলেশ্বর, তার সঙ্গে কথা বলবো। তবে ঠিক কি পরিস্থিতি হয়েছিল দেখুন। এসএফআই বনাম এবিভিপি, কিন্তু সমস্যাটা কোথায় জানাবেন আমাদের নীলেশ্বর রয়েছেন। নীলেশ্বর, জলপাইগুড়িতেও কিন্তু একই অবস্থা, এবং জলপাইগুড়ি যে আনন্দচন্দ্র কলেজ রয়েছে সেখানেও এই ক্যাম্প অফিস বসানোকে কেন্দ্র করে এসএফআই ও এবিভিপি সমর্থকদের মধ্যে আজকে ধস্তাধস্তি হয় এবং রীতিমতন পরে তা হাতাহাতিতে পরিণত হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কলেজের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে থমথমে হয়ে রয়েছে। ধন্যবাদ। তো ওরা ওদের আক্রমণ করে আপনারা দেখতে পারবেন যে একজনের কি অবস্থা করেছে। এই দেখেন কিরকম অবস্থা করেছে, হ্যাঁ, মেরে চেয়ারের পায়া দিয়ে মেরে এর হাতে, ঠিক আছে, এই হাতেটাতে একদম আঁচড়টা যদি একে অজস্র ঘুষি মেরেছে। কেন এই ঘটনাটা কেন করলো? এই ঘটনাটা ওরাই ভালো বলতে পারবে যে ওরা কেন করলো। আমরা এর আগের দিনও শান্তিপূর্ণভাবে আমরা হেল্প ডেস্ক করেছি। আজকে ওরা এসে 2-4 জন এসে নিয়ে কলেজের যে শৈক্ষিক পরিস্থিতি, সেই শৈক্ষিক পরিস্থিতিটাকে ওরা আজকে এসে কলেজে নষ্ট করছে। আমি এসেছিলাম এখানে এসে পড়াতে, তো এখানে তারা 2-3 জন ছিল। এবার ওখানে সঙ্গে সঙ্গে কিছুজন আরও ফ্রেশার্স ছিল, তারা বর্তমান চলে গেছে। তারা সেই সময় আমাদের উপরে তারা আক্রমণ করে ফ্রেশার্সদের উপরে। এইখানে আমার এখানে হাতটা কেটে গেছে, এখানে হালকা পাটা এখানে হাতটা মেরেছে। কে মারলো? কে তোমার? এই দুষ্কৃতীরা। তুমি কি এসএফআই করো? আমি বাইরে এসএফআই করি, কিন্তু আমি যেহেতু এখন ফ্রেশার্স কলেজে, তাই আমি এখানে যারা এসএফআই যারা কেন গায়ে হাত দিল কেন জানি না, এখন তাদের বিষয়। এদিকে ঘাটাল কলেজে সেখানেও এবিভিপি এসএফআই হাতাহাতি। ক্যাম্প করাকে কেন্দ্র করে সংঘর্ষ দুপক্ষে। এসএফআই এর বিরুদ্ধে জেলা সম্পাদককে মারধরের অভিযোগ এবিভিপির, পাল্টা এবিভিপির বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানির অভিযোগ এসএফআই এর। এসএফআই সমর্থকদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে এবিভিপি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অসীম। এখন কি অবস্থা? মানে কলেজে ভর্তি হচ্ছে, কলেজে ভর্তি হওয়ার প্রত্যেক শিবির একটা করে হেল্প ডেস্ক তৈরি করে, সেক্ষেত্রে এমন কি পরিস্থিতি হচ্ছে যে সেটা অশান্তি হচ্ছে? দেখো, একেবারে এসএফআই যেটা অভিযোগ করছে, এসএফআই এর মহিলা কর্মী সমর্থকরা তারা যেটা অভিযোগ করছে, তাদের কলেজের মধ্যে এবিপি কর্মী সমর্থকরা মহিলা কর্মীদের হেনস্থা করেছে, এমনকি মারধর করেছে। পাল্টা কিন্তু এবিপি যেটা অভিযোগ করছে, এবিপির এক কর্মীকে প্রচুর পরিমাণে মারধর করেছে এসএফআই এর কর্মী সমর্থকরা। এবিপির সেই সমর্থক ইতিমধ্যে ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। দেখো, গোটা ঘটনায় কলেজ চত্বরে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই কিন্তু ইতিমধ্যে এবিপি কর্মী সমর্থকেরা তারা এসএফআই এর কর্মী সমর্থকদের গ্রেপ্তারের দাবি তুলে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অর্থাৎ ঘাটাল কলেজের সম্মুখে রাজ্য সড়ক অবরোধ দ্বারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। গোটা ঘটনার পরিস্থিতি সামাল দিতে রাজ্য সড়ক অবরোধের জেরে দেখা দিয়েছে তীব্র যানজট। ঘাটাল থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। তারা এবিপি কর্মীদের সমর্থকদের সাথে কথা বলছে। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। আচ্ছা, ধন্যবাদ। আমরা অবরোধের ছবি দেখাবো, কারণ এসএফআই কে গ্রেপ্তার করতে হবে। এসএফআই এর যারা এই ঘটনায় জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে, সেই দাবিতে এবিভিপির সমর্থকরা তারা কিন্তু রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান। আমরা ঘাটাল এবং জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি। আমরা জানি রাজ্যের বিভিন্ন প্রান্তেই এখন কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে, তাই এবিভিপি এসএফআই এর মধ্যে সংঘর্ষ, বিভিন্ন জায়গা থেকে
আমরা সেই খবর পাচ্ছি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জলপাইগুড়ি আনন্দচন্দ্র বর্মন কলেজ আর অন্যদিকে ঘাটালের ছবিও আমরা দেখছি। দুটি কলেজে এসএফআই বনাম এবিভিপি সংঘর্ষ। বহিরাগত কলেজে ঢুকে এমনও একদিন হয়েছে, কিছু হচ্ছে যে দিন আগে কলেজে ঢুকে আমাদের কলার ধরা বিভিন্ন ভাবে হচ্ছে আমাদেরকে হেনস্থা করছে বহিরাগত হয়ে। তাহলে এদের বিরুদ্ধে তাহলে কি করা যায় বলুন? বহিরাগত কলেজে ঢুকে এমনও একদিন হয়েছে, কিছু হচ্ছে যে দিন আগে কলেজে ঢুকে আমাদের কলার ধরা বিভিন্ন ভাবে হচ্ছে আমাদেরকে হেনস্থা করছে বহিরাগত হয়ে। তাহলে এদের বিরুদ্ধে তাহলে কি করা যায় বলুন? আমার ফোনটা নিয়ে গিয়ে কেন করলো? আমি ওখানে বসেছিলাম, আমরা স্টুডেন্টদেরকে হেল্প করছিলাম, ওরা এসে আমার উপর চড়াও হয়। এই যে আমার ফোনটা কেন এখানে বসবি? কিসের জন্য হেল্প করার জন্য আমরা আজকে ভেরিফিকেশন হচ্ছে স্টুডেন্টদের নিউ অ্যাডমিশন যারা তাদের ভেরিফিকেশন হয়েছে, তো সেই জন্য আমরা এখানে এসেছিলাম স্টুডেন্টদের হেল্প করার জন্য। তো সেখানে ওরা এসে বলে তোরা কেন স্টুডেন্টদের হেল্প করবি? কারা করছে ওটা কারা করছে? এবিভিপি। জনরোষের শিকার কলকাতা পুরসভার 37 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি প্রিয়াল চৌধুরী। তোলাবাজি, বেআইনি প্রমোটারি, বাড়ি দখল সহ একাধিক অভিযোগ। বাড়িতে চড়াও হয়ে প্রিয়ালকে মারধর করে স্থানীয়রা, এমনকি ছোড়া হয় ডিম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মঞ্জিরা। ঠিক কি কি অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে? দেখো শর্মিষ্ঠা, আরো একজন তৃণমূল কংগ্রেস নেতার ছবি আমরা দেখাতে পাচ্ছি যিনি জনরোষের শিকার হয়েছেন। এনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তোলাবাজির অভিযোগ রয়েছে, জোর করে বাড়ি দখলের অভিযোগ রয়েছে এবং প্রমোটার দিয়ে বাড়ি দখলের অভিযোগ রয়েছে। একই সঙ্গে ওই এলাকায় বেআইনি নির্মাণ, সেই ধরনের অভিযোগও রয়েছে, যার ফলে একাধিক অভিযোগ রয়েছে, সেটা আমরা বলতেই পারি। আজ তার বাড়িতে রীতিমতো চড়াও হয় এলাকার মানুষজন, কারণ দীর্ঘদিনের ক্ষোভ তাদের ছিল। প্রথমে আমরা ডিম থেরাপি যেরকম ভাবে দেখে থাকি, এক্ষেত্রেও আমরা দেখলাম ডিম ছোড়া হলো তাকে। এবং এই যে প্রিয়াল, এই প্রিয়াল কিন্তু পুরো বোর্ড যেহেতু ভেঙে গেছে, সেই জন্য আমরা এক্স কাউন্সিলরই বলবো, এক্স কাউন্সিলরের হাজবেন্ড। তার ফলে বুঝতেই পারছো যে এলাকায় কতটা দাপট ছিল এই দম্পতির। এরপর যখন ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ এই প্রিয়াল চৌধুরীকে হাতে নাগালে পান এলাকার মানুষজন, তখন এইভাবে ডিম থেরাপি এবং রীতিমতো মারধরও করা হয়। সেই ছবি কিন্তু দেখাচ্ছি আপনাদের। ধন্যবাদ। সমবায় সমিতির কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ধৃত স্বপন পাত্র রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ঘনিষ্ঠ। জাঙ্গিপাড়ার রশিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সমবায় সমিতির ম্যানেজার থাকাকালীন 2 কোটি টাকার বেশি আর্থিক তছরূপের অভিযোগ স্বপন পাত্রের বিরুদ্ধে। অডিট হলে তো তাহলে ওই মালটাও ধরা পড়তো। 2025-এর তো অনেকটা বাকি আছে, 24-এর আন্ডারে যেত, তাহলে এই তো ওই মাল যে কতদিন ধরে খাপলাগুলো ওর সাথে একবার মিলছে না, এগুলো ধরলো না। যদি আপনি টাকাটা খরচা না করেন কালকে তো 10 টাকা পাবেন। তো আপনি 31 দিনে ইনহ্যান্ড ব্যালেন্স দেখাবেন 8,10,000 টাকা, তাহলে এক তার আগেও আছে 8,10,000 টাকা থাকবে। কিউ দেখাচ্ছে ওই ফেব্রুয়ারি, মার্চ অবধি, মার্চ কি জুন অবধি মাল আছে, মার্চ এপ্রিল অবধি। যিনি রয়েছেন ক্যাশিয়ার, উনি নিজের অ্যাকাউন্টে 16 লক্ষ টাকা নিয়েছিল, আরও অনেক কিছু নিয়েছিল। তার তদন্ত করতে করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওখানের যিনি ম্যানেজার আছেন, অর্থাৎ রশিদপুর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান স্বপন পাত্র, পার্টির লোকেদেরকে নিজের ইচ্ছে মতো খেয়াল খুশি মতো লোন দিয়ে গেছে। স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী, তিনি ধাপে ধাপে 85 লক্ষ টাকা ঋণ নিয়েছে। ওনার স্ত্রী সুজাতা চক্রবর্তী, উনি 10 লক্ষ টাকা ঋণ নিয়েছেন। এখনো পর্যন্ত তদন্ত যা হয়েছে 1,90,00,000 টাকা লোন দিয়েছে, যার কাগজের হিসাবপত্র নেই। চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি। কৃষ্ণনগর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতিকে ধুবুলিয়া থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। চাকরির প্রতিশ্রুতি দিয়ে 5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ধৃতের বিরুদ্ধে।
কাটমানি ফেরত এবং তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও। তীর ধনুক ঝাঁটা হাতে বিক্ষোভ আদিবাসী সমাজের। হারোয়া গ্রাম পঞ্চায়েতের ভিগের আটি এলাকার ঘটনা। অভিযোগ, এলাকার লোকজনকে হুমকি মারধর থেকে তোলাবাজি করেছেন স্থানীয় তৃণমূল বুথ সভাপতি। তোলাবাজির লক্ষাধিক টাকা ফেরতের দাবি আদিবাসী সমাজের। আমার যেরকম স্বামী মারা গেছে তার জন্য 2 লাখ টাকা পেয়েছি আমি, সরকারতে দিয়েছিল, সেই টাকার থেকে আমার 50,000 টাকা নিয়ে নিয়েছি। হ্যাঁ, সিরাজ মোল্লা নিয়েছে, টিএমসি। মানে খেয়েছে, টাকা পত্র খেয়েছে বলে তাই আমরা বিক্রি করছি। কত টাকা? 20,000 30,000 লোকের কাছে খেয়ে রেখেছে, সব আমাদের আদিবাসীকে সব খেয়ে রেখেছে। 50, 1 লাখ, 1 থেকে 80,000, 90,000 খেয়ে ফেলেছে। আমরা আদিবাসীরা আমরা চাইছি, দলিতরা চাইছি যে এই চোরের সিরাজের বিরুদ্ধে আমরা প্রশাসনিকভাবে তার শাস্তি চাই। যে সমস্ত 40 লক্ষ টাকা উনি মানে যে এই বুথ সভাপতি সিরাজুল মোল্লা উনি টিএমসি প্রপার্টি করে, তো আমরা চাইছি শান্তভাবে সুষ্ঠুভাবে আমাদের টাকা 40 লক্ষ টাকা বিভিন্ন গরিব মানুষের টাকা প্রত্যেকের হাতে ফিরিয়ে দেব। সরকারি টাকায় নিজের বাড়িতে ভ্যাট নির্মাণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের দেবীপুরে বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষ। 2023-24 অর্থবর্ষে সরকারি বরাদ্দের টাকা দিয়ে নিজের বাড়িতে ভ্যাট নির্মাণের অভিযোগ পঞ্চায়েত সদস্য শরৎ মণ্ডলের বিরুদ্ধে। সরকারি টাকায় তৈরি হলেও স্থানীয় বাসিন্দাদের ওই ভ্যাটে ময়লা ফেলতে দেওয়া হতো না বলে অভিযোগ। প্রতিবাদে আজ সকালে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে ভ্যাটে ময়লা ফেলে বিক্ষোভ দেখান তারা। চোর চোর স্লোগানও তোলেন এলাকার মানুষ। আমরা খেতে পাই না কেন? কিসের জন্য? ওদের পড়ালেখা করার জন্য না? আমাদের কল আছে, দুর্নীতি নিয়েছে, টাকা নিয়েছে। দুর্নীতি বলতে টাকা বাড়ি থেকে টাকা নিয়ে গেছে। এক কথা বলেছে আর এক কাজ। সৌরভবাবু টাকা নিয়ে গেছে বাড়ি থেকে, 5,000 টাকা করে নিয়েছে ঘরের জন্য। 1,20,000 টাকা আমি পেয়েছি ঘরের জন্য, তাতে 5,000 টাকা সৌরভবাবুকে দিতে হয়েছে। পায়খানা করে দেবে বলেছি, তার জন্য 400 করে টাকা নিয়েছি। রাস্তার এমন অবস্থা, এক পশলা যদি বা ভারী বৃষ্টি হয় 1 ঘন্টা করে জল পাড়িয়ে রাস্তায় আসতে হয়। বাচ্চা কাচ্চা বা বড়রা, বয়স্করা রাত দিন শরীর খারাপ হলে, অসুস্থ হলে ডাক্তার ভর্তির কাছে খুব আমরা যেতে পারি। হঠাৎ আমরা জানতে পারলাম যে এখানে একটা ডাস্টবিন উনি তৈরি করে রেখেছেন। সরকারি টাকা, সরকারি টাকা, সেটা গ্রামের কোনো মানুষ আমরা জানতে পারিনি। আমরা তো যেখানে সেখানে যত্রতত্র নোংরা আবর্জনা ফেলে পরিবেশটাকে দূষণ করেই যাচ্ছি। এই পঞ্চায়েত স্তরে লক্ষাধিক টাকা এসেছিল, সেটা একটা ডাস্টবিন করার জন্য। যে ডাস্টবিনটা এই চোর তৃণমূলের নেতারা সেই ডাস্টবিনটাকেও ছাড়েনি, যারা নিজের বাড়িতে এনে সেই ডাস্টবিন করেছিল। তো এই অঞ্চলে, দেবীপুর অঞ্চলের মানুষ, 19টা বুথের মানুষ জঞ্জাল, নোংরা, আবর্জনা প্রতি মাসে তো ফেলার একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন ছিল। সেটা যখন তৃণমূলের নেতার বাড়িতে, তো আমরা চিন্তাভাবনা করি যে ভাই দেবীপুর অঞ্চলের সাধারণ মানুষ চিন্তাভাবনা নিয়েছে এই ডাস্টবিনগুলো আবর্জনা এনে ওই সৌরভ মণ্ডলের বাড়িতে প্রতিনিয়ত ফেলতে। কলকাতায় বাড়ি ভেঙে বিপত্তি। কলকাতা পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাশী দত্ত স্ট্রিটে দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়ির ভিতরে আটকে পড়েন বৃদ্ধা সহ 4 জন। ঘটনাস্থলে জোড়াবাগান থানার পুলিশ পৌঁছয় এবং বিপর্যয় মোকাবিলার টিম গিয়ে উদ্ধার করার কাজ শুরু করে। দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে এই বাড়িটি। প্রাক্তন কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। জোড়াবাগান থানা এলাকার কাশী দত্ত স্ট্রিটে একটি দোতলা বাড়ির
একটা অংশ ভেঙে পড়ে ভয়াবহ বিপত্তি। এই মুহূর্তে আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি বা যে বাড়ির ছবি দেখতে পাচ্ছি, এদিন ভোর 5:30 নাগাদ যেটা প্রতিবেশীরা দাবি করছেন যে এই যে দোতলা বাড়ি, সেই বাড়ির একেবারে সামনের যে অংশ রয়েছে একেবারে দোতলার ওপর থেকে নিচ পর্যন্ত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, আর যার ফলে এই বাড়ির ভেতরে থাকা যে বাসিন্দারা, 4 জন বাসিন্দারা তারা আটকে পড়েন এবং পরবর্তীতে জোড়াবাগান থানার পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যারা সদস্যরা রয়েছেন তারা এসে বাড়ির ভেতরে থাকা বাসিন্দাদের তাদেরকে উদ্ধার করে। ইতিমধ্যেই তাদেরকে স্থানীয় একটি জায়গাতে রাখার বন্দোবস্ত করা হয়েছে এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বা প্রতিবেশীরা যেটা অভিযোগ করছেন যে এই যে 24 নম্বর কাশীদত্ত স্ট্রিটের দোতলা বাড়িটি দীর্ঘ কয়েকশো বছরের পুরনো, কিন্তু কোনো রকম কোনো রক্ষণাবেক্ষণ ছিল না, আর যার ফলে একেবারে বিপজ্জনক অবস্থাতেই কিন্তু দীর্ঘদিন ধরে বাড়িটা ছিল। বারবার পুরসভার কাউন্সিলর থেকে শুরু করে 20 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তাকে এমনকি স্থানীয় থানাতেও স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে জানানো হয়েছে এই বাড়িটি মেরামতি করার কথা, কিন্তু তারপরেও কোনো রকম কোনো সুরাহা হয়নি। আমরা এর আগেও কমপ্লেন অনেকবার করেছি, যখন কর্পোরেশনে ছিল বিজয় উপাধ্যায় কাউন্সিলর ছিল, আমরা 10 বার কমপ্লেন করেছি, কখনও পড়তে পারে, কিন্তু ওরা কোনো কর্পোরেশনে গিয়ে কোনো করলো না। এত বড় বাড়ি আজকে দুর্ঘটনা ঘটে গেল, কিন্তু কোনো দিনও নোটিশ লাগায়নি কি বিপজ্জনক বাড়ি বা কিছু, এসব কিছু হয়নি, কর্পোরেশন দিয়ে কিছু করা হয়নি। কলকাতা পুরসভার যারা আধিকারিকরা তারা এসে বাড়িটি খতিয়ে দেখছেন যে যদি বিপজ্জনক অবস্থায় থাকে তাহলে বাকি অংশ ভেঙে ফেলা হতে পারে। ইতিমধ্যেই কিন্তু ভেঙে পড়া যে ধ্বংসস্তূপ সেগুলোকে সরিয়ে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, তবে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণেই এই ভয়াবহ বিপত্তি, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ক্যামেরায় সৌর্যেন্দ্রের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এবার আবহাওয়ার দিকে নজর দিতে হবে, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে, কারণ টানা বৃষ্টি, উত্তরবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত এবং বিশেষ করে সিকিম এবং ভুটান পাহাড় সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে রীতিমতো একাধিক নদী ফুঁসছে বৃষ্টিতে। ফুলে ফেপে উঠেছে তোরসা নদীর জল, জলস্তর বৃদ্ধি পাওয়ায় কোচবিহার 2 নম্বর ব্লকের মধুপুর পঞ্চায়েত এলাকায় ভেঙে গিয়েছে তোরসা নদীর বাঁধের একাংশ। আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো, বিভিন্ন জায়গায় পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো। কোচবিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া। বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত, কোন কোন এলাকায় ক্ষতিগ্রস্ত এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি অবস্থা এখন? দেখো, বলে রাখি আমি এই মুহূর্তে রয়েছি কোচবিহার যে 2 নম্বর ব্লক রয়েছে সেই 2 নম্বর ব্লকের মধুপুর অঞ্চলের হরিপুর এলাকায়। এখানে কিন্তু দেখা গেছে যে কালকে কিন্তু পুরো এলাকা প্লাবিত হয়ে গেছিল। আমি দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো কি পরিমাণে নদী ভাঙন চলছে। কাল পুরো এলাকা প্লাবিত হয়ে গেলেও জল যত কমছে তত কিন্তু দেখা যাচ্ছে যে নদী ভাঙনের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে। এই নদী ভাঙনের ফলেই কিন্তু এই এলাকার বিভিন্ন যে বাড়ি রয়েছে, প্রচুর পরিমাণে বাড়ি নদীগর্ভে চলে গেছে। তার সঙ্গে আমি দেখাতে বলবো, একদিকে যেমন প্রচুর বাড়ি নদীগর্ভে চলে গেছে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে ইরিগেশন ডিপার্টমেন্ট এবং যে এখানকার স্থানীয় মানুষজন কিন্তু একত্রিত হয়ে যে নদী ভাঙন যেন কোনোভাবেই আটকানো যায় আর সে বিষয়ে কিন্তু বিশেষ খেয়াল রেখেছে। এবং সকাল থেকে দেখা যাচ্ছে যে বাঁশ দিয়ে, পাথর দিয়ে, সমস্ত কিছু দিয়েই কিন্তু নদী যে বাঁধ ভাঙন তা কিন্তু আটকানোর চেষ্টা করা হচ্ছে। আমার সঙ্গে এখানে প্রচুর লোক রয়েছে যারা নদী ভাঙন আটকানোর জন্য বিশেষ বিশেষ পরিকল্পনা নিয়েছে, তাদের সাথে একবারে কথা বলে নেব। এই যে দেখা যাচ্ছে যে আরে কাজের সম্বন্ধে আমার অভিজ্ঞতা কম, না অবস্থা বেশি ভালো না। সকাল থেকে দেখা যাচ্ছে যে নদী ভাঙছে, যে কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? অনেক 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 অনেক, মোটামুটি 30 থেকে 35টা বাড়ি নষ্ট হয়ে গেছে। 35টা বাড়ি নষ্ট হয়েছে। প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ওই যে কাজ করছে, বাঁশের কাজ, পাথরের কাজ চলছে। দেখো, প্রশাসনের তরফ থেকে কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, বাঁশ দিয়ে এবং পাথর দিয়ে অন্যদিকে কিন্তু কাজ চলছে। নদী ভাঙন যেন কোনোভাবেই আটকানো যায়, স্থানীয়রাও সেই কাজে হাত লাগিয়েছে। সেচ দপ্তরের আধিকারিকরা তো রয়েছেন, প্রশাসনের আধিকারিকরা, তারা গিয়ে পরিস্থিতি নজরে রাখেন এবং একাধিক বাড়ি ইতিমধ্যেই ভেসে গিয়েছে যাতে আর না ক্ষতি হয়, কারণ নদী ভাঙন চলছে, সেই কারণেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার আমরা একটু অন্য জায়গার ছবি দেখাই। কোচবিহারের অবস্থা তো আপনাদের সামনে তুলে ধরলাম, এবার একটু ধূপগুড়ির অবস্থা দেখাবো, কারণ সেখানেও এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে। জলমগ্ন ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা, টানা ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বেড়েছে, একাধিক জায়গায় জল ঢুকে গিয়েছে, বাড়ির ভেতর জল ঢুকে গিয়েছে। ধূপগুড়ির 1, 3, 10, 12, 14, 15 এবং 16 নম্বর ওয়ার্ডে রীতিমতো বিপর্যস্ত জনজীবন। ধূপগুড়ির 12 ঘরিয়া পঞ্চায়েত এলাকায় জলের তলায় 15 থেকে 20টি বাড়ি,
কোন জায়গায় পরিস্থিতি এখন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি রনির সঙ্গে রয়েছেন। রনি, এবং এমএনএর ছবি দেখা যাচ্ছে যে বাড়ির করছে এবং তার উপরে এবং রীতিমতো জলের স্রোত উঠছে এবং তার উপরে চোখের উপরে শুয়ে রয়েছে অসুস্থ বৃদ্ধা। এমনই ছবি দেখা গেছে ধূপগুড়ি শহরের 1, 2, 3, 4, 11, 12, 13, 14, 15, 16 অধিকাংশ ওয়ার্ড কিন্তু জলমগ্ন এবং পাশাপাশি ধূপগুড়ি ব্লকের জলঢাকা যে নদী রয়েছে তার পার্শ্ববর্তী এলাকা জাকইকোনা এলাকায় বেশ কিছুটা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই খবর আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম। এবং স্বাভাবিকভাবে এখন ডুয়ার্সের কাছে কালো মেঘ রয়েছে এবং পুনরায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। যেহেতু ভুটান পাহাড় এলাকায় বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু ধূপগুড়ি মহকুমার যে সমস্ত মাছ দিয়ে নদীগুলো বয়ে গেছে পাহাড়ি নদী সেখানে কিন্তু জলস্ফীতি দেখা দিয়েছে। জলঢাকা নদীতে ভাঙন দেখা দিয়েছে নতুন করে এবং যেভাবে বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে তার পিছনে অন্যতম কারণ হিসেবে কিন্তু অবৈধভাবে জলাভূমি ভরাটটাকেও দায়ী করছে স্থানীয় বাসিন্দারা। একদম, অনেক ধন্যবাদ। আমার তিনটা ঘরেই জল, ঠাকুর ঘরে জল যাচ্ছিল, কিছুটা যে বন্ধ হয়ে গেছে। ঘরের জল সে বার করা যায় না, পরে জল যখন নেমে যায় রাস্তার জল তখন আসতে বালতি করে জল বার করতে হয়। তো এই সমস্যাগুলো একমাত্র কারণ হলো যে বিগত কয়েক বছর থেকে ধূপগুড়ি শহরে যে জলাশয়গুলো যে ছিল অবৈধভাবে কিছু অসাধু ব্যবসায়ীরা সেই সমস্ত জলাশয়গুলো ভরাট করে তাদের নিজেদের স্বার্থের জন্য যে কাজকর্মগুলো করেছে এবং সেই সমস্ত জায়গাগুলো ভরাটের ফলেই আজ পৌরসভা সাধারণ মানুষের আজকে এই ভোগান্তি। জলের ফলে আমাদের বাইরে যে কোনো কাজ করবো সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তারপর আমরা যে কোনো কিছু একটা করবো আমরা বাইরে বেরোতে পারতেছি না, আমাদের ঘরের মধ্যে থাকতে হচ্ছে। এই নোংরা আবর্জনা আমরা বাইরে গিয়ে যে ফেলাবো সেটাও আমরা ফেলাতে পারছি, সেই নোংরা ঘরে আমাদের থাকতেছে। আমরা যে কোথায় ফেলাবো, ড্রেনে ফেলাতে পারবো না, বাইরে পিছন দিকে কোথাও ফেলা, সব দিকে তো জল। কয় নম্বর ওয়ার্ড এটা? এটা 12 নম্বর ওয়ার্ড। এখন আমাদের এই দক্ষিণ ডাঙ্গাপাড়ায় এইখানে আমাদের 200 ফ্যামিলি আছে। অলরেডি নদীটা আমাদের বাড়ির দিকে পাশে চলে আসছে। এখন সামনে আমাদের যে আর আছে এই বাঁধের অর্ধেক অংশ ভেঙে গেছে এবং বাড়ির পাশে যে নদীর যে সাইডগুলো আছে সেগুলো ভেঙে যাচ্ছে এবং আমাদের 200 ফ্যামিলি অনেক আতঙ্কের মধ্যে রয়েছি। এই আতঙ্ক রাত দিন ধরে সে ঘুমাইতে পারতেছি না এবং সাপ ব্যাঙ পোকামাকড় অনেক কিছু বাড়িতে আসতেছে, সেটাও পরের প্রশ্ন। আমরা লাগাতার এই আবহাওয়ার খবর আপনাদের সামনে তুলে ধরছি আর TV9 বাংলায় খবরের পরে তৎপর প্রশাসন কুচি ডায়না সেতু সংলগ্ন জাতীয় সড়কের ধস মেরামতি শুরু হয়ে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় 17 নম্বর জাতীয় সড়কের মেরামতি চলছে। গার্ডরেল দিয়ে বিপজ্জনক অংশ ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে পুলিশ। 17 নম্বর জাতীয় সড়ক ডুয়ার্স ও অসমের মধ্যে যোগাযোগের অন্যতম পথ। কাজ হচ্ছে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে হচ্ছে এখানে? এনআরসি পিডব্লিউডি থেকে না? কি কি কাজ হচ্ছে এখানে? আপনি তো এখানে দেখতেছেন সকাল থেকে। বোল্ডারের কাজ হচ্ছে এবং মিশেলি হবে, ঢালাই হবে। টানা বৃষ্টিতে দুর্যোগ উত্তরবঙ্গে। সিকিম ভুটানের জলে আরও বিপদ বাড়ছে। পাহাড়ের ধস, নিচু এলাকায় প্লাবন ভয়। আজও উত্তরের 5 জেলায় লাল সতর্কতা জারি। পাহাড় ডুয়ার্সে চরম ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একদিনে 200 মিলিমিটারের বৃষ্টির সতর্কবার্তা। উত্তরের 5 জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী বেশ কয়েকদিন। বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে বলে আশা উত্তরে। কোচবিহার সহ উত্তরবঙ্গের 5 জেলায় লাল সতর্কতা জারি। গতকালও বৃষ্টি হয়েছে টানা এবং আগামী বুধবার পর্যন্ত টানা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এরকমই পূর্বাভাস রয়েছে। এবার দক্ষিণবঙ্গের দিকে একটু নজর রাখি। বুধবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও। শনিবার কলকাতা সহ 7 জেলায় ভারী বৃষ্টির ইঙ্গিত। বজ্রপাত থেকে বাঁচতে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টিতে তাপমাত্রা কমবে কিন্তু ভ্যাপসা গরমটা থাকবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে। এই সামনের সপ্তাহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি তো রয়েছে এবং বুধ
বৃহস্পতি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায়, তবে শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। বেশি সংখ্যায় বজ্র নিরোধক বসাতে হবে, কারণ যে হারে বাজ পড়ছে কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সময় আমরা আগের দিনই দেখেছি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি কমলেশ। দক্ষিণবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের আবহাওয়ার আভাস তো অবশ্যই তোমার থেকে নেব, কিন্তু এই বজ্রপাত যে হচ্ছে এক্ষেত্রে কি কি ব্যবস্থা নিতে শুরু করা হয়েছে ইতিমধ্যে জানাও। দেখো, বিষয়টা হলো এই সময় দক্ষিণবঙ্গে বর্ষা খুব একটা সক্রিয় নয়। বর্ষা সক্রিয় উত্তরবঙ্গে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা হচ্ছে সেটা মূলত এই কিউমুলো নিম্বাস অর্থাৎ বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে, যেটা আগের কয়েকদিন হয়েছে। আজকে ঠিক একই চরিত্র, 10 থেকে 12 কিলোমিটার উঁচু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সেই বজ্রগর্ভ মেঘে বৃষ্টি হওয়াতে ঘন ঘন বাজ পড়াটাই স্বাভাবিক এবং সেটাই হচ্ছে। যদিও এই সময় বর্ষা সক্রিয় থাকলে পরে এইভাবে বাজ পড়ারও কথা না, দমকা হাওয়াও দেওয়ার কথা না। ফলে আগামী কয়েক ঘন্টা কলকাতা এবং লাগোয়া যে জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলে মানুষজনকে কংক্রিটের নিচে থাকার পরামর্শ দিয়েছে আবহবিদরা। তার কারণ এর আগেও আমরা দেখেছি প্রতিদিনই বজ্রপাতে কোথাও না কোথাও মৃত্যু হয়েই চলেছে পশ্চিমবঙ্গে। ধন্যবাদ।